অক্টোবরের সন্ধ্যায় কবিতা উন্মোচিত হয়। কবিতার শরীরে একটা নিটোল ভাব। আলো অন্ধকারের পৃষ্ঠায় অক্ষরবৃত্তে আফ্রোদিতি সেজে আছে। কোথাও কোনো ছন্দপতন নেই মনে হলো। আমি শুধু বিরাম চিহ্নেও ভুল করতে থাকি। ব্যাকরণগত ভুল আছে কিনা দেখতে গিয়ে কবিতার গায়ে হাত রাখতেই একটা দ্বিধা। চেয়ে দেখি বুকের গভীরে বসন্তের আর্তনাদ। কবিতার ঠোঁটে ঠোঁট রাখতেই সহসা হিমে শীতল হয়ে উঠি আমি। গোঙাতে থাকি, কোথাও কোনো উষ্ণতা নেই। কবিতার হৃদয়ে ফালা ফালা হয়ে গেছে প্রেমের ত্রিভুজে। তবে কি কবিতায় সব ভালোবাসা প্রেম নয়? অপূর্ব, যার কবিতা শুনলেন আজকের আমুদরিয়া নিউজের শিল্প সাধনায়, তিনি এসেছেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে। আমুদরিয়া নিউজে সবাইকে স্বাগত। আমাদের শিল্প সাধনায় আজকে আমাদের অতিথি কবি লেখক প্রফেসর মাসুদুল হক। তার সঙ্গে এসছেন আরও একজন কবি লেখক সম্পাদক সমাজকর্মী গৌতম গুহরায়। আর আমার পাশে রয়েছেন মাসুদুল হক, যার কবিতা আপনারা শুনলেন, এবং কবিতাটি উনি যে বই থেকে পড়লেন সে বইটি চণ্ডাল থেকে প্রকাশিত, তাতে ওনার কবিতাটি রয়েছে। এবং গত বছর মানে 2024 সালের উত্তরবঙ্গ বইমেলা শিলিগুড়িতে যখন হয়, বইমেলা কমিটির পক্ষ থেকে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল কবিতা এবং গল্প লেখার। তাতে সারা বিশ্বের বাংলাভাষী লেখক লেখিকা কবিদের অনেকেই অংশগ্রহণ করেছিলেন। সেখান থেকেই 10 জন কবিকে এবং 10 জন লেখককে, গল্পকারকে বেছে নেওয়া হয়েছিল। তা নিয়ে একটি সংকলন প্রকাশ করেছিল চণ্ডাল বুকস। সেই বইটি থেকেই উনি পড়লেন। এই দীর্ঘ সময়ের মধ্যে নানা টানাপোড়েনের কারণে আমরা বইটি তার হাতে তুলে দিতে পারিনি। আজকে শিলিগুড়িতে তাকে আমরা পেয়ে এই বইটি তার হাতে তুলে দিতে পারে অনেক অনেক কৃতজ্ঞ আমরা। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমিও খুব আহ্লাদিত বোধ করছি এই কারণে যে 1 বছর পর বইটা আমার হাতে এলো। এর মধ্যে অবশ্য নানা রাজনৈতিক বাস্তবতার একটা প্রেক্ষাপট ছিল, যে কারণে যাই হোক আমি খুব আনন্দিত। অনেক ধন্যবাদ। আমরা এখন শুরু করব গৌতমকে দিয়েই। গৌতম, তো তোমার সঙ্গে তো ওনার দীর্ঘদিনের একটা সম্পর্ক, এটা সূত্রপাত কি করে, আলাপ হলো কি করে? সাহিত্য, কবিতা সাহিত্য যেমন আমাদের কাঁটাতারকে অস্বীকার করে সম্পর্ক তৈরি করে, মাসুদুর ভাইয়ের সাথে আমার সম্পর্ক সেইভাবেই তৈরি হয়েছে। আসলে আমরা অখণ্ড বাংলার যে সংস্কৃতির চর্চাকে সামনে রাখি, আমাদের কবিতা, আমাদের উপন্যাস, আমাদের লোকসংস্কৃতি চর্চা সমস্তই আমাদের সেতুবন্ধনের কাজ করে। সেই সেতুবন্ধনের এপার ওপার থাকে না, কিন্তু এপার ওপার থেকেও যায়। সেভাবেই আমাদের মিলনের বার্তা ছড়ায়। আজকে মাসুদুল হক এসছেন এবং এটা আমাদের কাছে খুব আনন্দের। মাসুদুল হক, ওনার একটু পরিচয়টা একটু গৌতম সংক্ষেপে আমরা যদি শুনে নিই। মাসুদুল হক একজন কবি, খুবই পরিচিত কবি, এবং ওনার গবেষণাগত পিএইচডি করছিলেন কবিতা নিয়ে, নন্দন তত্ত্ব নিয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে উনি অধ্যাপনা সূত্রে দিনাজপুরে আসেন। মানুষ ঢাকার, কিন্তু দিনাজপুরে আসেন। দিনাজপুরের বীরগঞ্জ কলেজের অধ্যাপক এবং এখন অধ্যক্ষের দায়িত্বে আছেন। উনি লোকসংস্কৃতি গবেষক হিসাবে খুব উল্লেখযোগ্য কাজ করছেন। বিশেষ করে উত্তর বাংলার লোকসংস্কৃতি নিয়ে ওনার খুব উল্লেখযোগ্য কাজ আছে। এর পাশাপাশি উনি একজন খুব ভালো গল্পকার। ওনার প্রধান যে গল্প বইটি ছিল সেটি আমি ওখানে পড়ছিলাম, হচ্ছে তামাকবাড়ি গল্প সংকলন, অসাধারণ সব গল্প। তারপর সম্প্রতি একটি উপন্যাস লেখা আছে, সেইটা আমি মাসুদুল ভাইয়ের কাছে সাম্প্রতিক লেখালেখি। আপনি একটু তার আগে শুনে নিই, আপনি আপনার পারিবারিক জীবন সম্পর্কে একটু বলুন। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে স্ত্রী তো বটে একটাই। আচ্ছা, ঠিক আছে। আর এক ছেলে এক মেয়ে। সুন্দর বলেছেন। এক ছেলে এক মেয়ে। তারা কি করেন? ছেলে ইংরেজিতে অনার্স মাস্টার্স করে বেরিয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাংলায় বেরোলো। দুজনেই এখন আর কি এক ধরনের স্বাধীন বেকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, গবেষণার কাজে যুক্ত। তারা কি লেখালেখি করে? হ্যাঁ, ওদের লেখালেখির নেক রয়েছে। যেহেতু পারিবারিক একটা অ্যাটাচমেন্ট থাকে, তো সেটা তো বাচ্চাদের ভিতর হবেই, সঞ্চারিত হবেই। মেয়ে লিখে, ছেলেও লিখে।
গান বাজনা? হ্যাঁ, ও আবৃত্তি গান এগুলো করে। আমার ওয়াইফের আবার একটা গুণ ছিল অভিনয় এবং আবৃত্তি করা। দিনাজপুরে আপনারা জানেন যে ছিল কেন বললেন? এখন ওই যে সংসারের চাপে, চাকরির চাপে, এবং সে মোটামুটি বাচ্চাগুলো যখন ছোট ছিল তখনও খুব ঝুঁকি নিয়ে অভিনয়ের আর আবৃত্তির কাজটা চালাতো। আর দিনাজপুরে 1913 সালে নাট্য সমিতি প্রতিষ্ঠা পেয়েছে, এবং ওই নাট্য সমিতি 1913 সালে রবীন্দ্রনাথ যে বছর নোবেল পাচ্ছেন সে বছর, এবং তার আগে থেকে দিনাজপুর মহারাজা গিরিজানাথ থেকে শুরু হয়েছিল আধুনিক নাট্য চর্চা, কোহিনূর থিয়েটার, এগুলো এই বিষয়টি দিনাজপুরে রয়েছে। যে কারণে দিনাজপুরের মেয়ে হিসেবে উত্তরাধিকার সূত্রে সে নাটক এবং সংস্কৃতি চর্চার সাথে জড়িত। আর আমি এই হতভাগ্য এই ঢাকা থেকে দিনাজপুরে এসে ছুটতে ছুটতে অরুণ মিত্রের সেই ছুটতে এত দূর দিনাজপুরে। আচ্ছা, আমি একটা প্রশ্ন ঢাকা থেকে দিনাজপুর এই প্রসঙ্গে করি। এই আমাদের দেশের মধ্যে পশ্চিমবঙ্গে যেমন কলকাতা এবং তার বাইরের যে বিস্তীর্ণ বাংলা, তার মধ্যে একটা প্রতিযোগিতা বা খুব বিক্ষোভ থাকে। ঢাকা দিনাজপুরে কি আছে? হ্যাঁ, কেন্দ্রের প্রতি যে একটা টান, এবং কেন্দ্র অনেক সময় দেখা যাবে যে ডমিনেট করবার যে প্রচেষ্টা, এটা এক সময় ছিল। আমি এটা দেখেছি 80-90 সাল পর্যন্ত। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে মিডিয়ার অভূতপূর্ব সাকসেসের কারণে এবং ডিজিটাল মিডিয়া চলে আসার কারণে এখন কিন্তু সেটা আর নেই, সমস্ত ঢাকা কেন্দ্রিক না। এবং আমাদের 90-এর কবিতা, 80-র কবিতার যে গ্ল্যামারটা ফুটে উঠেছিল বিভিন্ন জেলা থেকে, পশ্চিমবঙ্গে এটা রয়েছে, জেলায় অনেক সাংঘাতিক দারুণ মেধাবী কবিরা থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে ওরা সব ঢাকার দিকে যেত। তো এইবার যেটা হয়েছে, এই মিডিয়াগুলো আসাতে, প্রিন্টিং মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া এগুলো আসাতে, এরা সব ঢাকায় গিয়ে কেন্দ্রভূত থিতু হয়েছে, এবং থিতু হয়ে দেখা গেছে যে অনেকের তার কাব্য স্বভাবই হারিয়ে ফেলেছিল। এরপর যখন এই মিডিয়াটা আরও বেশি সম্প্রসারিত হলো, এখন কিন্তু জেলা লেভেলে খুব কবিরা থাকছে, এবং ওরা কিন্তু ঢাকা যেতে চাচ্ছে না। তার মানে এই সংকটটা কিন্তু অনেকটা দূর হয়েছে, যেটা আমরা অনুভব করতাম হাসান আজিল হক স্যারের ইসে, বা আবুল ফজল চট্টগ্রামে থাকলেন, আবুল মমিন, এরা, হাসান স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, উনি কখনো ঢাকা আসতে চাইতেন না। কিন্তু সংকট যেটা হতো, সম্পাদকরা লেখা নেবার জন্য ওইখানে যাওয়া, যোগাযোগ করা, এগুলো ছিল। কিন্তু এই মিডিয়ার ইসের কারণে কিন্তু হাসান স্যার এটা ভেঙে দিতে পেরেছিলেন। এখন অনেকে রাজশাহী থেকেই সেটাই করছেন। এখন কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আর সেই ব্যাপারটা, মানে একটা ঢাকা কেন্দ্রিকতার প্রতি অন্তত শিল্প সাহিত্যের ক্ষেত্রে এটা নেই। গৌতমের সাথে একটা কথা বলি, গৌতম তো লেখালেখির সঙ্গে বহু দশক ধরে জড়িত, মানে 4-5 দশক তো হয়েই গেছে। গৌতমের অভিজ্ঞতা কি? এখানে কি কলকাতা কেন্দ্রিকতা কমেছে, নাকি এখানেও কলকাতা কেন্দ্রিক ব্যাপার রয়েছে? কলকাতা কেন্দ্রিকতা আগের মতন নেই। আগে যেমন যে কোনো উত্তর বাংলার যে কোনো সাহিত্যিককে মানে সেটেলড হতে গেলে কলকাতায়, দেবেশ রায় থেকে সবাই, কিন্তু অমিয় হোসেন যাননি। যেমন হাসানুল হক রাজশাহী থেকে যাননি, আমাদের অমিয় হোসেন যাননি, অরুণেশ ঘোষ যাননি। এখন কিন্তু কলকাতায় যাওয়ার যে কলকাতামুখী ব্যাপারটা নেই একদম। তার অন্যতম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া, অন্যতম কারণ হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়াও এখন এখানে বসেই তার বই বেরোচ্ছে, তার প্রচার গোটা বাংলা সাহিত্যে পৌঁছে যাচ্ছে, জলপাইগুড়িতে বসে, শিলিগুড়িতে বসে। এটা আগে ছিল। তার মানে দেখুন স্যার, দুই বাংলার, মানে আমাদের ভৌগোলিকভাবে দূরত্ব যাই হোক, একটা সূক্ষ্ম মিল দেখা যাচ্ছে যে কেন্দ্রিকতা, ঢাকা কেন্দ্রিকতা বা কলকাতা কেন্দ্রিকতাটা এই যে কোনো কারণে, ডিজিটাল মিডিয়ার কারণে যে কোনো, এটা একটু আস্তে আস্তে কমছে। তো এখানে একটা প্রশ্ন আসছে যে, মানে কবির দেশ হয়, কবির রেসিডেন্স হয়, কিন্তু কবিতার তো হয় না, গল্পের তো হয় না। এটা একটা চরম বাস্তব, হ্যাঁ, বাস্তবতার মুখোমুখি কবিদের হতে হয়। কবির তো আসলে ঘরও হয় না, তাই না? এবং অন্যভাবে আবার দেখলে দেখা যাবে, যখন ঘর ছাড়া হচ্ছে তখন তাকে দেশ শেকড়বদ্ধ করছে। আমরা যদি বাংলা কবিতার জগৎটা দেখি, বিগত 30-40 দশক ধরেই যেটা হয়েছে, আমাদের কবিতা কিন্তু শুধু 2 বঙ্গে নেই, এবং আমরা ত্রিপুরার কবিতার খোঁজ রাখছি, আসামের কবিতার খোঁজ পাচ্ছি, আবার বহির্বিশ্বে যে তৃতীয় কবিদের নিয়ে কলকাতা থেকে সংকলন করলো, তাতে মাসুদুল হক আছেন।
এবার বাংলা পরামর্শ এক হয়ে একসাথে বাংলাদেশে অনেক এক হচ্ছে। এবং দেখেন আরেকটা যেটা হয়েছে যে আমাদের পাশ্চাত্যমুখী হচ্ছে, আমাদের ট্যালেন্টসটা ড্রেন্ড হচ্ছে, কিন্তু এখন কানাডা আমেরিকা এইসব জায়গায় কিন্তু বাঙালি কবিতার ফেস্টিভ্যাল হচ্ছে। তার মানে একটা বিশ্বমুখী সার্বজনীন রূপ আমরা বাংলা কবিতার দেখতে পাচ্ছি। এটা আমাদের একটা জয়, এবং এটা করেছিল কবিরা তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় কর্মক্ষেত্র সৃজন করতে গিয়ে। কিন্তু এই মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, এগুলো সম্প্রসারণের ক্ষেত্রে যখন এটা আবার কেন্দ্রের সাথে, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের প্রাণকেন্দ্র যদি ঢাকা এবং কলকাতাকে ধরি, এই দুটোর সাথে ওদের কিন্তু একটা গভীর অ্যাটাচমেন্ট চলে এসছে। তাই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কবি আন্তর্জাতিক একটা মুখ পাচ্ছে, এবং এই ফেসবুকের কারণে আন্তর্জাতিক কবিতা যেভাবে ট্রান্সলেট হচ্ছে, যেভাবে আন্তর্জাতিক কবিদের সাথে আমাদের সংযোগ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে কবিতা, বাংলা কবিতা একটা আন্তর্জাতিক রূপ পেয়েছে, এবং এই রূপের সাথে সবাই অন্বিষ্ট হয়ে যাচ্ছে। মানে এই বাংলা কবিতা কিন্তু যতই আমাদের নানা দিক থেকে দূরত্ব তৈরি হওয়ার কথা বলা হোক, নানা দিক থেকে একটু মানে মতবিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলা কবিতা কিন্তু একটা জায়গায় আপনার কথায় এই বিস্তীর্ণ এলাকার বাংলা ভাষায় লেখক কবিদের একটা সেতু বন্ধন করছে। বাংলা কবিতা, বাংলা গল্প, কিন্তু সম্পর্ক তৈরি। ধরেন অর্থনৈতিক পরিকাঠামো বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এগুলো হয়তো বাংলাদেশের এক ধরনের হচ্ছে, আবার পশ্চিমবঙ্গের আবার দেখা যাচ্ছে যে ভারতের, এবং কোরিলেশন যদি আমরা টানতে যাই, পশ্চিমবঙ্গ ভারতের বাংলা ভাষার যে পার্থক্যের জায়গা, ইন্টোনেশন ছাড়া তো অন্য কোনো কিছু নেই, এবং অভিজ্ঞতা ভিত্তিক এসে হয়তো কবিতার বৈভবটা ভিন্ন হচ্ছে, কিন্তু কবিতা তো বাংলায় হচ্ছে। হ্যাঁ, এবং আমরা অনুভব করতে পারি। এবং এই যে নানা একটা ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে আপনারা কাটিয়ে এলেন, এবং ভারতবর্ষেও তো কম ঝড় ঝঞ্ঝা হয় না, তারপরেও কি মনে হয় গৌতম, যে দুই বাংলার কবি, লেখক, কথা সাহিত্যিকদের মধ্যে আন্তঃসম্পর্কটা কি এখন কেমন আছে? আগের মতো নাকি আগের চেয়ে একই আছে না? আসলে মাঝখানে কিছু কারণে গত 1-2 বছর ধরে কিছু কারণে একটা রাজনৈতিক কারণে দূরত্ব তৈরি হয়েছে। সেটা আমরা জয় করতে পারছিলাম, কাঁটাতার দূরত্ব ভেঙে ফেলতে পারছিলাম, কিন্তু আবার কোথাও একটা কাঁটাতার উঠছে মানুষের। গৌতম দা যেটা বললেন যে আসলে একটা কাঁটাতার ছিল, ওটাকে ভাঙা, এবং আমরা ফিজিক্যালি কিন্তু অনেকটা জয় করে ফেলেছিলাম, কাঁটাতারকে অতিক্রম করা। এখন আবার যেটা হয়েছে, যেহেতু ইলেকট্রিক মিডিয়া রয়েছে, নন ফিজিক্যাল অ্যাটাচমেন্ট কিন্তু আমাদের রয়েছে। আমি এখানে থাকি বা দিনাজপুরে থাকি, গৌতম দা জলপাইগুড়িতে থাকে, কিন্তু আমাদের কিন্তু এই যোগাযোগটা রয়েছে। কাজেই সেটা পলিটিক্যাল কারণে হতেই পারে, কিন্তু আত্মিক যে প্রয়োজনটা সেটা তো কখনো আমাদের সেটা চলছে। কারণ এইটাই আমি জানার চেষ্টা করছিলাম আপনাদের থেকে, যে লেখালেখি বা এই যে আপনার কথা সাহিত্য, ধরুন আপনি একটা বীরগঞ্জে বসে একটা কবিতা লিখেছেন, জলপাইগুড়িতে গৌতম ঘোড়ায় মহন্তপাড়ায় বসে রাত্রিবেলা সেই কবিতায় রিয়াকশন দিচ্ছেন, আপনি আবার দিনহাটার একটা কবির রিয়াকশন দিচ্ছেন। তার মানে কি, এই ভৌগোলিক রাজনৈতিক যে দূরত্বই থাকুক, কবিতা বা লেখালেখি সেই দূরত্বটাকে অতিক্রম করে। এটা একদম প্রেমের মতো। মনে করেন যখন আমাদের যৌবনে আমরা প্রেম করতাম, চিঠি আমাদের হতো না, মনে হতো এই ধরনের একটা জিনিস যদি থাকতো, দূরত্ব অতিক্রম করে ই করা যেত। এখন এটা হওয়াতে কিন্তু দেখা যাচ্ছে লিখছি, একদম সাথে সাথেই গৌতমদা দেখে তাকে মেরে দিচ্ছে। এই যে প্রেম একটা বললেন, এই যে মানে প্রেম বলতে যে সবসময় যে মানুষের প্রেম হবে তা তো নয়। এই যে একটা লেখা, কথা, শব্দ নিয়ে যারা নির্মাণ কাজ করেন আপনারা, তাদের যে আন্তঃসম্পর্ক, গভীরতা, প্রেম, সেটা যে রাজনৈতিক টানাপোড়েনে বিচ্ছিন্ন হয় না, সেটা কিন্তু আবার আপনাদের দুজনের কথাবার্তা থেকে আমার কাছে অনেকটা স্পষ্ট। আমি যেটা মনে করি যে কবিরা তো সবসময় রাষ্ট্র প্রশাসনের বিরোধী, এবং আমাদের ভিতর আমাদের ওই সেই চর্যাগীতিকার সময় থেকে যদি ধরি, তখনও রাষ্ট্র ভাষা বাংলাকে তার জায়গায় আসতে কাহ্নুপাদের লড়তে হয়েছে। আমাদের 70-এ, 71-এ বা 47-এ কিন্তু আমাদের লড়তে হয়েছে, এবং আমরা চর্চা করতে করতে কিন্তু কবিতায় যখন খুব সুবাতাস বইছে, হ্যাঁ, তখন কিন্তু আমরা হতাশ হয়ে উঠছিলাম যে একটা বাধা নেই কেন। যখনই বাধা আসে তখনই কিন্তু আমাদের সৃষ্টি হয়, চ্যালেঞ্জটা না আসলে। কাজেই এখন যদি যতই চ্যালেঞ্জ দেয় আমাদের, আমরা কিন্তু ওই ঘাড় বাঁকা শ্রেণী কবির দল যে আমরা সে জায়গায় সৃষ্টি করে যাবো। একদমই, খুব ভালো। আমাদের আজকে খুব এই কম সময়ের মধ্যে মাসুদুল সাহেব এবং গৌতম গুহ রায়, এই দুজনের উপস্থিতিতে আমাদের শিল্প সাধনায় একটা ভিন্ন মাত্রা পেল। এবং এই যে ভৌগোলিক, রাজনৈতিক,
কাঁটাতার, এইসব দূরত্বকে কিভাবে কবিতা, শিল্প, সাহিত্য অতিক্রম করে মানুষের সম্পর্ককে আরও নিবিড় করে, জোরদার করে এবং একটা ভিন্ন মাত্রার প্রেমের সম্পর্ক যেটা ক্রমশ গভীর করে লেখালেখি, সেইটা আমরা অনেকটাই মাসুদুল সাহেব আর গৌতম গহুরায়ের কাছ থেকে বুঝলাম। ওদের দুজনকে ধন্যবাদ। এবং কিশোর সাহা একজন কবি এবং দীর্ঘদিন আমরা সাহিত্য চর্চা একসাথে আছি 5 দশক ধরে, ওকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমিও একটু স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি, কিশোরদার সাথে আমার সরাসরি দেখা হয়নি, আজকে স্পর্শ করতে পারলাম, উনি সম্পাদনা করেছেন 10, সেটা পেলাম, এই জন্য আরো কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন। নমস্কার। বাজারে অনেক ডিও আছে, বাজারে অনেক পারফিউম আছে, কিন্তু আতরের মতো কেউ নেই। শিলিগুড়ির ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর মানেই এক্সট্রা অর্ডিনারি কিছু। চন্দন কাঠের নির্যাসের আতর, রকমারি ফুলের আতর, আজমল কোম্পানির নামি দামি আতর, আদিল কাদরি কোম্পানির দুর্দান্ত সব আতর। রোল অন। এই দিওয়ালিতে সবাই আবার বুঝবে আপনি ডিফারেন্ট, আপনি আর 5 জনের থেকে আলাদা। তাই ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর আপনার মতো ব্যক্তিত্বের সঙ্গে থাকতে চায়। इतर हमारे पास जितना भी इंटरनेशनल परफ्यूम है सबका क्लोन मिलेगा आपको यहाँ पे, और गुची फ्लोरा, CR7, 1 मिलियन, जितना भी इंटरनेशनल परफ्यूम है हम लोग क्लोन रखते हैं। और इतर में गुलाब, चंदन जो ट्रेडिशनल आ रहा है शुरू से, जो कि हमेशा पूजा में भी यूज़ होता है और हम लोग में भी, मुस्लिम और नॉन मुस्लिम सभी में यूज़ होता है वो। और इतर में प्योर इतर मिलेगा, और आसाम ऊद, वाइट ऊद, ब्लैक ऊद, अरबियन ऊद, हम लोग उसको कस्टमाइज भी करते हैं और अतर से परफ्यूम कन्वर्ट करके भी कस्टमर को देते हैं।